আদাব সবাইকে। আমি ডক্টর ভাগ্যশ্রী চৌধুরী। আমার বিডিএস কমপ্লিট করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে। আর জানুয়ারি 2025-এ আমার এফসিপিএস পার্ট 1 ওরাল অ্যান্ড মেক্সিফেশিয়াল সার্জারিতে পাশ করেছি। আর এই জুলাই সেশনে আমি জয়েন করেছি ঢাকা ডেন্টাল কলেজ এবং হাসপাতালে। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। জানি সাবজেক্টটা বা টপিকটা আমাদের খুব একটা সবার হয়তো প্রিয় না, কারণ এটা আমরা আন্ডারগ্রেডে পড়িনি আসলে। কিন্তু যেহেতু আমরা ক্লাস করেছি, আজকে একটু সলভ ক্লাসটা করি। আশা করি আমরা অ্যাটলিস্ট যে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলা সেগুলো আমরা কভার করতে পারবো এবং বুঝতে পারবো যে কোন জায়গাগুলো আমাদেরকে একটু বেশি জোর দিতে হবে। আর আমাদের জানুয়ারি 2025-এ এই বায়োস্ট্যাটিস্টিক্স থেকে মোটামুটি আমাদের এমসিকিউ ছিল প্রায় 3-4টার মতো এবং খুবই সুপারফিশিয়ালি মোটামুটি বলা যায় ছিল। আচ্ছা, দেখি আমরা সামনে যাই, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এমসিকিউতে আসি। প্রথমে আমরা 1 নম্বর এমসিকিউতে দেখতে পাচ্ছি যে এই ডাটা সেট দেওয়া আছে 3টা 6টা মান। এখানের মধ্যে আমাদের মুড মিডিয়ান বের করতে বলছে। তো মুড কি? মুড মানে হচ্ছে আমরা জানি যে প্রচুরক একটা যখন সেট দেওয়া থাকবে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের মুড। যেমন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেট দেওয়া আছে সেখানে 1 হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক আছে, যার কারণে মুড হচ্ছে আমাদের 1। আচ্ছা, আর মিন কি? মিন মানে হচ্ছে গড়। বাংলা যদি আমরা বলি যে মিন হচ্ছে গড়। গড় মানে এই 6টা সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করলে আসে কত? 3, 6, 7, 8, 9, 10, 10/6। তাহলে আমাদের মিন হবে খুব সম্ভবত 1.6, যার কারণে এটা হচ্ছে ফলস। আর মুড তো বললাম। আর মিডিয়ান হচ্ছে আমরা যখন দেখব যে বিজোড় সংখ্যক কোনো নাম্বার থাকবে, তখন আমরা তো মাঝখানে মধ্যবর্তী যেটা থাকবে সেটাই হবে হচ্ছে আমাদের মিডিয়ান। যেমন এখানে যদি 2 পর্যন্ত থাকতো তাহলে 3 হতো এখানে মিডিয়ান। কিন্তু যেহেতু এখানে 6টা সংখ্যা আছে, তাহলে আমরা এখানে যেটা চিন্তা করব সেটা হচ্ছে মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে, যেমন 3 এবং 1, সেই দুইটার যোগফল এবং সেই যোগফলটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে আমাদের মিডিয়ান। আর আউটলায়ারটা কি? আউটলায়ারটা হচ্ছে সর্বশেষ, মানে এক্সট্রিম ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আউটলায়ার। তো এক্সট্রিম ভ্যালু বলতে এখানে, সরি আমি একটু ভুল হয়েছে, এক্সট্রিম ভ্যালু বলতে এখানে বোঝানো হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক যে নাম্বারটা থাকবে, সর্বোচ্চ নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের আউটলায়ার। তো এই ক্ষেত্রে আউটলায়ার হচ্ছে আমাদের 3। আচ্ছা, এই তো এক্সপ্লানেশন দেওয়া আছে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে হুইচ ওয়ান্স আর কারেক্ট রিগার্ডিং নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে যে হাইপোথিসিসটা কি। হাইপোথিসিস হচ্ছে কোনো একটা রিসার্চ আমি করলাম, সেটার উপরে যেই ডাটাগুলো আমরা পাবো সেটা হচ্ছে আমাদের হাইপোথিসিস। নাল হাইপোথিসিস আছে বা এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস আছে। তো নাল হাইপোথিসিসটা কি? নাল হাইপোথিসিসটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে মিথ্যা হাইপোথিসিস, মানে যে হাইপোথিসিসটা হচ্ছে আমাদের রেজাল্ট 0 দিবে। তো যখনই আমরা মনে রাখবো একটা জিনিস, যে যখনই নাল হাইপোথিসিস 0 হবে বা নেগেটিভ হবে, তত বেশি আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস সেটা হচ্ছে আমাদের একসেপ্টেড হবে, আর তত বেশি আমাদের স্টাডিটা স্টাবলিশড হবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পি এর ভ্যালুর কথা। পি এর ভ্যালু যত বেশি আমাদের মনে রাখবো যে 0.05 এর চেয়ে কম হবে, তত বেশি আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে একসেপ্টেড হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে যখন নাল হাইপোথিসিস তার মানে রিজেক্টেড হচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে রেজাল্টটা কি সিগনিফিকেন্ট পাবো? হ্যাঁ, আমরা বললাম যে নাল হাইপোথিসিসটা হচ্ছে একটা মিথ্যা হাইপোথিসিস। যে তাহলে নাল হাইপোথিসিস যত রিজেক্টেড হবে, আমাদের রেজাল্ট তত বেশি সিগনিফিকেন্ট হবে এবং স্টাডিটা তত বেশি এস্টাবলিশড হবে। আর তাহলে নাল হাইপোথিসিস থাকলে কি রেজাল্ট সিগনিফিকেন্ট হবে না? আচ্ছা, অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা, সেই অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা বললাম যে যত বেশি পি এর ভ্যালু 0.05 এর চেয়ে কম হবে, তত বেশি হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হবে এবং স্টাডিটা হচ্ছে তত বেশি এস্টাবলিশড হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে অল্টারনেটিভ হাইপোথিসিসটা এটা হচ্ছে বাই চান্স হয় না। নাল হাইপোথিসিসটা হচ্ছে বাই চান্স হয় বা কোনো একটা থিসিস এররের কারণে হতে পারে। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা সবসময় একটা অবভিয়াস রিজনের কারণে হয়ে থাকে। 3 নম্বরে দেখছি যে হোয়াট আর দ্য স্ট্যাটিস্টিক্যাল টুল ফর মেজার অফ লোকেশন। এখানে আমাদের দুইটা জিনিস পড়তে হবে। এটা আমাদের কিন্তু পার্ট 1 জানুয়ারিতে এসেছিল, যে মেজার্স অফ লোকেশন আর হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ লোকেশনের মধ্যে আমরা জানি যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থাকে। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি কি আছে? মিন, মিডিয়ান আর হচ্ছে মুড। আর আছে হচ্ছে আমাদের সেন্টাইল, ডেক্সাইল আর হচ্ছে কোয়ার্টাইল। এখন সেন্টাইল, ডেক্সাইল, কোয়ার্টাইল গুলো আমরা বুঝি কিনা। সেন্টাইল মানে হচ্ছে আমাদের দশমাংশ, কোন একটা জিনিসের। ডেক্সাইল হচ্ছে দশমাংশ, আর কোয়ার্টাইল হচ্ছে চতুর্থাংশ। হ্যাঁ, আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মিন, মিডিয়ান, মুড পাবো আমরা। আর স্ট্যান্ডার্ড ডিভিশনটা কি? স্ট্যান্ডার্ড ডিভিশনটা হচ্ছে আমাদের মেজার্স অফ ডিসপারশন।
আচ্ছা, রিলিজিয়ন ইজ এ কি ধরনের আর কি ডাটার প্রকারভেদের মধ্যে আমি একটু বলে রাখি যে বায়োস্ট্যাটিক্স এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট কোনো কিছুকে আমার টপিকের মধ্যে দেখতে হয় সেটা হচ্ছে আমাদের ডাটা, ভ্যারিয়েবল, স্টাডি, তারপর হচ্ছে আমাদের স্যাম্পলিং এর যে প্রসিডিউর গুলো, ডিজাইন গুলো আছে, তারপর স্টাডি ডিজাইন, এগুলো আমরা একটু বেশি জোর দিয়ে পড়বো। যেমন এখানে রিলিজিয়ন ইজ এ ডাটা, ডাটার ভিতরে কোন ধরনের ডাটার মধ্যে পড়তেছে। তো আমরা জানি যে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডাটা আছে। তো কোয়ান্টিটেটিভ ডাটা কি কি? আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডাটা বা ডিসক্রিট ডাটা। আমি একটু মনে রাখতাম যেভাবে আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা যেটা, হ্যাঁ কন্টিনিউয়াস মানে কি, সেটা চলতেই থাকবে। তাহলে যদি দশমিকের পরে বিভিন্ন সংখ্যা আসতেই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। আর ডিসক্রিট ডাটা যেটা কি হচ্ছে ভগ্নাংশে ভাগ করা যায় না। তো কন্টিনিউয়াস ডাটা কোনগুলো, যেমন আমাদের কারো যদি কোনো এজ থাকে বা হচ্ছে ব্লাড প্রেশার থাকে, যেটাকে আমরা দশমিকের পরে সংখ্যা দিয়ে এখন বলা যায় যে এজ কিভাবে হচ্ছে একটা কন্টিনিউয়াস ডাটা হয়। হ্যাঁ, এজ অবশ্যই একটা কন্টিনিউয়াস ডাটা, কারণ আমরা যদি চিন্তা করি যে আমার বয়স 20 বছর 3 মাস, তাহলে 20.3 আমরা লিখতে পারি, তাহলে এজ হচ্ছে একটা কন্টিনিউয়াস ডাটা। আর ডিসক্রিট ডাটা কোনটা, যেটাকে হচ্ছে আমরা দশমিকে বা ভগ্নাংশে ভাগ করতে পারবো না, যেমন একটা হসপিটালে বেড নাম্বার কতগুলো আছে, সেটা হচ্ছে আমরা ডিসক্রিট ডাটার মধ্যে আনতে পারি। আচ্ছা, আর অর্ডিনাল ডাটা কোনটা? অর্ডিনাল ডাটা কিন্তু একটা কোয়ালিটেটিভ ডাটার মধ্যে পড়ছে। কোয়ালিটেটিভ ডাটার মধ্যে আমরা জানি থাকে হচ্ছে অর্ডিনাল ডাটা আর হচ্ছে নমিনাল ডাটা। তো নমিনাল ডাটা কোনটা? যেটাকে হচ্ছে র্যাঙ্ক করা যায় না। আর অর্ডিনাল মানে অর্ডার, আমরা মনে রাখবো যে অর্ডার থেকে আমাদের অর্ডিনাল শব্দটা আসছে, সুতরাং অর্ডিনালটা হবে হচ্ছে অর্ডার মানে র্যাঙ্ক করা যাচ্ছে। তো র্যাঙ্ক করা যাচ্ছে কোন ধরনের ডাটাগুলো? যেগুলো যেমন পেইন স্কোর বা আমাদের একটা টিউমারের গ্রেডিং, যেগুলোকে আমরা র্যাঙ্ক করতে পারছি, সেটা হচ্ছে আমাদের অর্ডিনাল ডাটা। আচ্ছা, আর হচ্ছে পলিকোটোমাস ডাটা, এটা আমরা একটু বুঝতে কষ্ট হবে আমাদের। যেমন আমরা একটু মনে রাখবো যে আমাদের বাইনারি ডাটা বা বাইকোটোমাস ডাটা আর হচ্ছে পলিকোটোমাটাস ডাটা কি। পলিকোটোমাস ডাটাতে আমাদের যে ভ্যারিয়েবল থাকবে দুইয়ের চেয়ে বেশি, মানে আমাদের এখানে যে ইনফরমেশনটা আমরা পাবো সেখানে মাল্টিপল পাবো। যেমন রিলিজিয়ন আমাদের একটা পলিকোটোমাস ডাটা, আমাদের বিভিন্ন ধরনের রিলিজিয়ন আছে, দুইয়ের অধিক আছে, সেজন্য এটা হচ্ছে পলিকোটোমাস ডাটা। আর যদি দুইটা থাকতো আমাদের এখানে ভ্যারিয়েবল, তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে বাইকোটোমাস ডাটা। আচ্ছা, আর এটা একটা নমিনাল ডাটা। আমরা বললাম যে যেটাকে হচ্ছে র্যাঙ্ক করা যাবে না সেটা হচ্ছে একটা নমিনাল ডাটা, রিলিজিয়নকে র্যাঙ্ক করা যায় না, এই জন্য রিলিজিয়ন হচ্ছে একটা নমিনাল ডাটা। আচ্ছা, ফিচার্স অফ আরসিটি এক্সেপ্ট, আমাদের সবসময় মনে রাখতে হবে যে পার্ট 1 এর কোশ্চেন গুলাতে এক্সেপ্ট শব্দটা আছে যখন, তখন আমরা যেই সব প্রশ্নের উত্তরগুলোতে আগে ট্রু হবে সেগুলোকে আমরা চিন্তা করবো। আমি যেভাবে করতাম যে ট্রু গুলোকে আগে মার্ক করে সেই ট্রু গুলোকে আমরা পরবর্তীতে ফলস বানিয়ে দিব, তাহলে উত্তরটা করতে একটু সহজ হয়। যেমন আমরা, আচ্ছা আরসিটি মানে কি আগে আমরা একটু বলি, দেখি যে আরসিটি মানে কি। আরসিটি মানে হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল। আমাদের এই কথাটা মনে রাখতে হবে, সিতে কি, সিতে হচ্ছে কন্ট্রোলড। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে বানানটা দিতে পারে, স্পেলিংটা যে কন্ট্রোলড কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো আমরা মনে রাখবো যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল এটা কি ধরনের একটা আমাদের স্টাডি ডিজাইনের মধ্যে রয়েছে। আমরা জানি কি কি স্টাডি ডিজাইন রয়েছে আমাদের, আমাদের অবজারভেশনাল স্টাডি আছে এবং এক্সপেরিমেন্টাল স্টাডি আছে। তো এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে আমরা রুট ক্যানেল আরসিটি মানে রুট ক্যানেল ট্রিটমেন্ট চলে আসে, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালটা পড়ে। তো আমরা জানি যে সবসময় এক্সপেরিমেন্টাল ডাটা কোনগুলো, এক্সপেরিমেন্টাল ডাটা যেগুলোতে আমাদের একটা ইন্টারভেনশন থাকবে, আর অবজারভেশন ডাটা উইদাউট ইন্টারভেনশন। তো আমরা যদি দেখি যে এক্সপেরিমেন্টাল ডাটা যেটা ইন্টারভেনশনাল থাকবে, সেটা 3টা পয়েন্ট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, অ্যানালাইটিক্যাল আর হচ্ছে প্রসপেক্টিভ থাকবে সব সময়। তাহলে আমরা আরসিডির ক্ষেত্রে মনে রাখবো যে লঙ্গিটিউডিনাল, অ্যানালাইটিক্যাল এবং প্রসপেক্টিভ, এই 3টা শব্দ মনে রাখবো। তাহলে এই 3টা যেখানে আছে সেগুলো হবে হচ্ছে ওর ক্ষেত্রে ট্রু, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে সেগুলো হবে হচ্ছে ফলস। তাহলে ইন্টারভেনশনাল এটা কি, আরসিডির ক্ষেত্রে অবশ্যই এটা ইন্টারভেনশনাল, ট্রু। ঠিক আছে, আর রেট্রোস্পেক্টিভ, আচ্ছা আরসিডির ক্ষেত্রে ট্রু, এখানে ফলস হবে। আর এটা হচ্ছে একটা প্রসপেক্টিভ, এখানে ফলস। এইভাবে আমরা দেখবো। আচ্ছা, আরেকটা অপশনে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে ব্লাইন্ডিং অ্যাবসেন্ট কিনা। আচ্ছা, ব্লাইন্ডিং অবশ্যই এখানে অ্যাবসেন্ট, কারণ আমরা জানি যে আরসিটিটা হচ্ছে এখানে কি করে হয়, এখানে লটারির মতো আর কি অনেকটা। আমি অনেকগুলো পপুলেশনের থেকে যখন কোন একটা কিছু স্যাম্পল সিলেক্ট করব বা স্টাডি ডিজাইন করব, তখন আমরা এখানে লটারির মতো মানে অনেকগুলো মানুষের কাছ থেকে, মানুষের মধ্যে আমরা লটারির মতো র্যান্ডমাইজড যেটা আর কি র্যান্ডমলি নিব। সুতরাং এখানে অবশ্যই আমি ব্লাইন্ডিং আমাদের কি মানে অ্যাবসেন্ট, মানে আমরা বায়াসড হব না আর কি। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি কিসের মধ্যে পড়েছে? আমাদের অবজারভেশনাল স্টাডির মধ্যে পড়েছে। হ্যাঁ, অবজারভেশনাল অ্যানালাইটিক্যাল স্টাডি।
তো কেস কন্ট্রোলটা সম্পর্কে আমি একটু বলতে চাই। এখানে আমাদের স্টাডি ডিজাইনের মধ্যে কেস কন্ট্রোল, তারপর হচ্ছে আপনার কোহোর্ট, ক্রস সেকশনাল, আরসিটি, এইগুলো থেকেই মেইনলি প্রশ্নগুলো এসে থাকে। তো এগুলো আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব, সেগুলোর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কি পয়েন্টগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন অ্যাডভান্টেজেস অফ কেস কন্ট্রোল স্টাডির মধ্যে কেস শব্দের অর্থটা কি? আমরা যদি চিন্তা করি যে আমাদের কেস শব্দটা হচ্ছে আমাদের কোন একটা সাবজেক্ট উইথ আউটকাম, আর কন্ট্রোল মানে হচ্ছে উইদাউট আউটকাম। যখন কেস কন্ট্রোলটাকে আমরা বলে থাকি হচ্ছে একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি। রেট্রোস্পেক্টিভ স্টাডি কেন বলছি? কারণ সেখানে আমরা আউটকাম থেকে আমাদের কজ বা এক্সপোজারের দিকে যাচ্ছি। তো কেস কন্ট্রোল স্টাডিটা যেখানে আমরা আমাদের আউটকাম থেকে এক্সপোজারের দিকে যাই, সেক্ষেত্রে আমরা কি তুলনা করি? আমরা চিন্তা করি যে একটা পেশেন্ট উইথ আউটকাম কেস এবং উইদাউট আউটকাম, তাদের মধ্যে কি এক্সপোজারের কারণে বা কি কজের কারণে আমাদের কেস কন্ট্রোল, মানে কি কজের কারণে সেই ডিজিজটা বা আউটকামটা হয়েছে, সেটা আমরা কেস কন্ট্রোল স্টাডির মাধ্যমে নির্ধারণ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কেস কন্ট্রোল স্টাডিতে কি কি আছে। কেস কন্ট্রোল স্টাডিটা এটা অবশ্যই হচ্ছে লেস ইথিক্যাল একটা কনস্ট্রেইন থাকবে, কারণ আমি এখানে আমাদের এক্সপোজার যেটা, সেটাকে আমি হচ্ছে ম্যানিপুলেট করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের এক্সপোজারের ভিতরে আমরা সঠিক এক্সপোজার নাও পেতে পারি, ম্যানিপুলেট করতে পারবো মেইনলি। তো আরেকটা জিনিস এখানে মনে রাখবো, আমরা কেস কন্ট্রোল স্টাডি এটা হচ্ছে আউটকাম থেকে এক্সপোজারের দিকে যাচ্ছে, তার মানে আউটকামটা আমার কাছে অলরেডি আছে। ঠিক আছে, আমরা সেজন্য আমরা সবসময় মনে রাখবো যে কেস কন্ট্রোল স্টাডিটা গুড ফর রেয়ার আউটকাম। আর কোহোর্ট স্টাডি যেটা আমরা একটু পরে পড়বো, একটা কোশ্চেন আছে যে কোহোর্ট স্টাডিটা সেটা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি। তো প্রসপেক্টিভ স্টাডি কেন বলছি আমরা কোহোর্ট স্টাডিটা, সেটা একটু পরে আলোচনা করছি। সেই কোহোর্ট স্টাডিটাতে আবার আমরা দেখবো যে গুড ফর রেয়ার, সেখানে হবে হচ্ছে আবার সেখানে হবে হচ্ছে এক্সপোজার। গুড ফর রেয়ার এক্সপোজারটা মেইনলি আমাদের কোহোর্ট স্টাডির জন্য হবে। তো কেস কন্ট্রোল স্টাডিতে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রন টু বায়াস কিনা। এখানে প্রন টু বায়াস কিনা না, এটা প্রন টু বায়াস না কেস কন্ট্রোল স্টাডি। প্রন টু বায়াস হবে আমাদের হচ্ছে কোহোর্ট স্টাডি। ক্যান এস্টিমেট মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ আমরা বললাম যে আউটকাম থেকে আমরা হচ্ছে রিস্ক ফ্যাক্টরের দিকে বা আমাদের এক্সপোজারের দিকে যেতে পারি। আর এটা হচ্ছে রিলেটিভলি ইজি অ্যান্ড ইফিশিয়েন্ট। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা এখানে একটা আউটকাম থেকে, সবসময় মনে রাখবেন যে এক্সপোজার থেকে আউটকামের দিকে যাওয়াটা একটু কঠিন, কারণ আমার একটা অবজারভেশনের মধ্যে থাকতে হয়, কিন্তু আউটকাম থেকে এক্সপোজারের দিকে যাওয়া তুলনামূলকভাবে একটু সহজ। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং। স্যাম্পলিংটা কি আসলে, যদি বলি যে স্যাম্পলটা কি, আসলে স্যাম্পলটা হচ্ছে একটা সাবসেট অফ পপুলেশন, আর স্যাম্পলিং হচ্ছে আমাদের ম্যাস অ্যামাউন্ট অফ কোনো ধরনের পপুলেশন থেকে যখন আমরা সিলেক্টিভ কোনো কিছু সিলেক্ট করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং। তো স্যাম্পলিং থেকে প্রশ্ন একটা থাকতে পারে, বিশেষ করে হচ্ছে ক্লাসিফিকেশনটা থেকে, এটি আমি দেওয়ার চেষ্টা করেছি যে প্রবাবিলিটি স্যাম্পলিং আর হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো আমাদের এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি একদম কি বলে এটাকে, ঠাটা মুখস্থ আমরা যেটাকে বলি সেরকম ভাবেই করতে হবে। যেমন এখানে হচ্ছে আমাদের সিস্টেমিক আর হচ্ছে আমাদের মাল্টিফেজ স্যাম্পলিং, এই দুইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে ছিল, আর স্নোবল, কোট আর পারপাসিভটা হচ্ছে আমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে ছিল। আচ্ছা, এখানে আমি একটু ডিটেলসে আলোচনা না হলেও একটা লাইন করে একটু বলে দিতে চাই, যেমন স্নোবল স্যাম্পলিংটা কি। আমরা এটা থেকে একটা এসবিএ পাবো সামনে। স্নোবল স্যাম্পলিংটা কি? স্নোবল স্যাম্পলিং হচ্ছে, যেমন ধরেন আমি প্রথমে আমি স্পেশালি স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে আমরা কোনো ধরনের হার্ট বা হচ্ছে কোনো মানে রেয়ার কোনো ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করি। মনে করি যেমন আমি যে আমাদের ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতো যে আমরা একটা চোরকে ধরলাম, তারপর সেই চোরকে দায়িত্ব দিলাম আপনি বাকি চোরদেরকে ধরে নিয়ে আসেন। তো তেমনই হচ্ছে আমাদের স্নোবল স্যাম্পলিং, আমরা একটা প্রথমে একজন আইডেন্টিফাই করব, তারপর তাকে আমরা দায়িত্ব দিব যে আপনি বাকিদেরকে ধরে নিয়ে আসেন, এমন একটা ব্যাপার। আচ্ছা, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে আমরা এখানে আমাদের একটা ডেফিনিট একটা ইন্টারভেল আমরা এখানে পাস করে করে আমরা স্যাম্পলিংটা করব। যেমন প্রথমে যদি আমরা হচ্ছে 7 জনকে ধরি, তারপর আমরা 14 জনকে সিলেক্ট করব, তারপর আমরা 21 জনকে সিলেক্ট করব। সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে অনেকটা এমন। মাল্টিফেজ স্যাম্পলিং, এটা হচ্ছে আমাদের মাল্টিফেজ স্যাম্পলিংটাও আমাদের হচ্ছে কোন স্যাম্পলিং এর, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ে। মাল্টিফেজ আর একটা হচ্ছে সম্ভবত মাল্টি স্টেজ স্যাম্পলিং আছে, এই দুইটা পার্থক্য আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। একটু পার্থক্য দেখবো যে মাল্টি স্টেজ স্যাম্পলিংটা খুব সম্ভবত স্টেজ বাই স্টেজ হয়, আর মাল্টিফেজ স্যাম্পলিংটা হচ্ছে লাস্ট স্টেজে হয়। এই পার্থক্যটা আমরা একটু শীটের শেষের দিকে আছে, আমরা একটু দেখবো। হ্যাঁ, থাকতে পারে অনেক সময় এমসিকিউ বা হচ্ছে এসবি এর মধ্যে। আচ্ছা, কোটা স্যাম্পলিং এটা তো ইম্পর্টেন্ট না, আর পারপাসিভ স্যাম্পলিংটা অত ইম্পর্টেন্ট না, আমরা শুধুমাত্র ক্লাসিফিকেশনের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা হচ্ছে একটু দেখে নেব এখান থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে when exposure is a risk factor for an outcome। আচ্ছা, অর মানে কি? অর মানে হচ্ছে অড রেশিও, আর আর মানে হচ্ছে রিলেটিভ রেশিও। হ্যাঁ,
অড রেশিওটা কি? অড রেশিও মানে হচ্ছে কোন একটা আউটকাম হওয়ার সম্ভাবনা এবং কোন একটা আউটকাম হওয়ার না সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে সেটার যে রেশিও সেটা হচ্ছে আমাদের অড রেশিও। তো অড রেশিও আমরা মনে রাখবো যে যখন অড রেশিও 1 হবে তখন সেটা এক্সপোজারটা এবং একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এক্সপোজারটা এখানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কেন কাজ করবে? আমি যেটা বললাম যে কোন একটা কিছু মনে করি আমরা, যেমন ধরেন একটু দেখি, আমরা যদি একটা কথা চিন্তা করি যে এখানে মানে সফল আর ব্যর্থ এই জিনিসটা যদি একটু আমরা চিন্তা করি তাহলে হয়ে যায়। হ্যাঁ, যখন আমি একটা এক্সপোজার চিন্তা করি যে যতটুকু হচ্ছে, উপরে যেমন হচ্ছে অড রেশিওর ক্ষেত্রে আমার যে কয়টা হচ্ছে, মনে করি আমরা যদি 100টা ডিজিজ হচ্ছে 100টা এক্সপোজারের কারণে, তো কাটাকাটি 1, তো যখন 1 হয় মানে যে কয়টা আমার এক্সপোজার ছিল সেই কয়টাই আমার ডিজিজ হয়ে যাচ্ছে, তাহলে এক্সপোজার ইজ নট এ রিস্ক ফ্যাক্টর হেয়ার। আরেকটা জিনিস আমরা চিন্তা করি যখন অর গ্রেটার দেন 1 হবে, গ্রেটার দেন 1 কখন হবে? গ্রেটার দেন 1 তখনই হবে যখন আমাদের এই সফলের মানটা বেশি থাকবে। হ্যাঁ, গ্রেটার দেন 1 হবে, কারণ আমরা জানি কোন একটা ভগ্নাংশের উপরের সংখ্যাটা যখন বেশি থাকে তখনই তো সেটা গ্রেটার দেন 1 হয়। সেই ক্ষেত্রে সফল মানে রোগটা হচ্ছে, তার মানে কি এখানে এক্সপোজারটা একটা রিস্ক ফ্যাক্টর ফর আউটকাম। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো অর যখন 1 এর চেয়ে বেশি থাকবে তখন সেখানে এক্সপোজারটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আর অর যখন হচ্ছে লেস দেন 1 থাকবে এক্সপোজারটা হচ্ছে একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো এখানে এগুলা দেখলে আপনার অপশন দেখলে বুঝতে পারবেন, শুধু যেটা বুঝতে পারবেন না সেটা নিয়ে আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যেমন এখানে আমি এক্সপ্লেনেশনে দিয়েছি অর গ্রেটার দেন ডাবল আর গ্রেটার দেন হচ্ছে আপনার 1। আমরা শুধু যদি এভাবে একটু চিন্তা করি একটা গ্রাফের মতো, আমি এভাবে মনে রাখতাম যে এটাকে যদি আমরা হচ্ছে 1 ধরি আর এটাকে যদি হচ্ছে আমরা আর আর ধরি, আর এটা হচ্ছে আমার মনে করি ও আর। সবসময় মনে রাখবেন যে ও আরটা এক্সপ্লেনেশন আমি এটা দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি, যে ও আরটা সবসময় মনে রাখবেন যে 1 থেকে ফার ফার অ্যাওয়ে থাকে, তাহলে কাছাকাছি থাকে কে? আর আর। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা আহ ধরতেই পারি যে ও আরটা বেশি বড়, তার মানে আপনার মনে করি আমরা ও আর গ্রেটার দেন আর আর গ্রেটার দেন 1। ঠিক আছে, এটাই এখানে দিছি। তো এটাই হচ্ছে আপনার একটু এক্সপ্লেনেশনের সাথে আশা করি মিলিয়ে নিলে বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অল টাইম লঙ্গিটিউডিনাল প্রসপেক্টিভ এন্ড অ্যানালাইটিক্যাল স্টাডি ডিজাইন। আমি বারবার বললাম যে স্টাডিজ ইন থেকে একটা প্রশ্ন থাকবে, ডাটা থেকে একটা প্রশ্ন থাকবে, ভেরিয়েবল থেকে একটা প্রশ্ন থাকার চান্স খুব বেশি আছে, স্যাম্পলিং থেকে, এবং যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে শেষের দিকে আমাদের কিছু যেমন টেস্ট টেস্ট আছে, হাইপোথিসিস টেস্টিং, সেগুলো থেকে একটু প্রশ্ন হতে পারে। বাট প্রশ্ন যদি সুপারফিশিয়াল এবং সহজ হয় তাহলে আমাদের প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে আমাদের ডাটা ভেরিয়েবল সেগুলো থেকে মেইনলি হয়ে থাকে। আমাদের জানুয়ারি 25 সেশনে আমি আপনাদের আবার বলছি যে স্যাম্পলিং, ডাটা এবং ভেরিয়েবল থেকে প্রশ্ন বেশি এসেছিল। আচ্ছা, অল টাইম লঙ্গিটিউডিনাল প্রসপেক্টিভ এন্ড অ্যানালাইটিক্যাল স্টাডি ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডি যেটা, সেটাই হচ্ছে সবসময় লঙ্গিটিউডিনাল প্রসপেক্টিভ এন্ড অ্যানালাইটিক্যাল স্টাডি। একই প্রশ্ন দুইটা হয়ে গেল, তাই না? র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, কৌশিক এক্সপেরিমেন্টাল স্টাডি, এই দুইটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডি। কেস কন্ট্রোল, কোহর্ট আর ক্রস সেকশনাল, এগুলো হচ্ছে আমাদের অবজারভেশনের মধ্যে দুইটা আছে না, একটা হচ্ছে মনে হয় অ্যানালাইটিক্যাল, আরেকটা কি, আচ্ছা যাই হোক, একটু এতটুকু শুধু বলতে চাই যে অবজারভেশনাল স্টাডির ক্ষেত্রে একটু কি মনে রাখবো যে আমরা উইদাউট ইন্টারভেনশন, আর হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডিতে উইথ ইন্টারভেনশন। আচ্ছা, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি একটু আগে আমি আলোচনা করে এসেছি, এটা দেওয়ার একটাই কারণ যে এখান থেকে প্রশ্ন একটা মোটামুটি বায়োস্টেট থেকে যদি প্রশ্ন হয় তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটা প্রশ্ন মিন মিডিয়ান মুড থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য এটা আমি আবার একটু দেওয়ার চেষ্টা করেছি, মিন মিডিয়ান মুড। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু দেখি যে হাইপারটেনশন ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং এমআই, হুইচ অফ দ্য ফলোইং উড বি এক্সট্রানিয়াস ভেরিয়েবল ইন দিস কেস। আমরা কি জানি যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলটা কি? আমাদের সবসময় একটু পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে সাইডে আমাদের কোনো ধরনের আলাদা নেম আছে কিনা, যেমন কনফাউন্ডিং ভেরিয়েবলটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল, এটা সম্ভবত আরো নাম আছে। হ্যাঁ, থার্ড ভেরিয়েবল বলে, আরেকটা কি নাম আছে, হ্যাঁ আমরা একটু সবগুলো নাম একটু দেখে নিব। এক্সট্রানিয়াস ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে কোন একটা কিছুর ক্যারেক্টারিস্টিক্স, আর ভেরিয়েবল বা ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা যা পাই সেটা হচ্ছে আমাদের ডাটা। আমি একটু সবকিছু একটু বলার চেষ্টা করছি যাতে করে সলভ ক্লাসটা দেখে আপনাদের একটু রিক্যাপিচুলেট হয়ে যায়। আচ্ছা, এখানে এক্সট্রানিয়াস ভেরিয়েবল
কোনটা কোনটা হবে বলছে, হাইপারটেনশন না। আচ্ছা, এক্সট্রানিয়াস ভেরিয়েবল বা কনফাউন্ডিং ভেরিয়েবলটা কি? তার আগে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে আমরা কোনো একটা কিছুর এক্সপোজার বা কোনো একটা কিছুর কজ, মানে এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে আমাদের আউটকাম। সেটা অবশ্যই ডিপেন্ড করতেছে, কার উপর ডিপেন্ড করতেছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে। যেমন একটা আউটকাম, আউটকামটা আমাদের ইউজুয়ালি কোনো ধরনের একটা এক্সপোজারের উপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, তো এখানে বলছে যে এক্সট্রানিয়াস ভেরিয়েবল, তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমরা বুঝলাম, তাহলে কনফাউন্ডিংটা কি বা এক্সট্রানিয়াস ভেরিয়েবলটা কি? আমার একটু কনফিউশন লাগতো, পরে আমি হচ্ছে যেমন আপনাদের সলভে এই লাইনটা দিয়ে দিয়েছি যে অ্যানাদার এক্সপোজারের যে লাইনটা, এই লাইনটা মনে রাখলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যেমন হাইপারটেনশন, হাইপারটেনশন তো অলরেডি আমি বললাম এটা এখানকার একটা ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর। তাহলে ও কি কনফাউন্ডিং ভেরিয়েবল হবে? কনফাউন্ডিং ভেরিয়েবল বলতে আমরা এটাকেই বুঝি অ্যানাদার এক্সপোজার দ্যাট এফেক্ট আউটকাম। অ্যানাদার এক্সপোজার দ্যাট এফেক্ট আউটকাম, একটা তো এক্সপোজার আমার আউটকামটাকে এফেক্ট করছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যে অ্যানাদার এক্সপোজার মানে থার্ড ভেরিয়েবল, এই জন্য আমরা এটাকে কি বলছি? থার্ড ভেরিয়েবল, অ্যানাদার এক্সপোজার দ্যাট এফেক্ট আউটকাম। তাহলে আমাদের আরেকটা কারণ চিন্তা করতে হবে যেটা আমার আউটকামটাকে আমাদের এফেক্ট করতে পারে। যেমন এখানে যেমন হাইপারটেনশন আছে, হাইপারটেনশন আমাদের এমআই ডেভেলপ করছে। আর কি কারণে এমআই ডেভেলপ করতে পারে? যেমন হাই সল্ট ইনটেক নিলে আমরা এমআই ডেভেলপ করতে পারে। আমাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে আমাদের এমআই ডেভেলপ করতে পারে। আমাদের যদি আমরা যদি বেশি বেশি হচ্ছে লিপিড কন্টেনিং ফুড খাই তাহলে আমাদের এমআই ডেভেলপ করতে পারে। তাহলে এই জিনিসগুলো যেটা অ্যানাদার কজ, এক্সপোজার, এফেক্ট, আমাদের আউটকাম, সেটাই হচ্ছে আমাদের থার্ড ভেরিয়েবল বা এক্সট্রানিয়াস বা কনফাউন্ডিং ভেরিয়েবল। এখানে ক্ষেত্রে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে যেহেতু হাইপারটেনশন অলরেডি এখানে মেনশন করা আছে যে এটা একটা রিস্ক ফ্যাক্টর, সুতরাং এই ক্ষেত্রে এখানে এটা ফলস হবে। আর ডায়াবেটিস একটু আগে বললাম যে আরেকটা কজ ডায়াবেটিস, হাই সল্ট ইনটেক, এই জন্য বি এবং ডি হচ্ছে এখানে ট্রু। আর এনজাইনোপ্যাক্টোরিস, আচ্ছা এনজাইনোপ্যাক্টোরিস কি কোনো একটা এখানে এখানে কোনো আমাদের মানে কোনো রিজন হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে? না, এনজাইনা প্যাক্টোরিস তো একটা মানে এমআই, এমআই যেমন একটা ডিজিজ আউটকাম, এনজাইনা প্যাক্টোরিস একটা আউটকাম, তাহলে এটা ফলস হবে। আর ডেথ, ডেথও তো একটা ইন দা লং টার্মে গিয়ে একটা আউটকাম, সুতরাং ডেথও হচ্ছে আমাদের এখানে একটা আউটকাম হিসেবে কাজ করবে, নট কনফাউন্ডিং ভেরিয়েবল। আচ্ছা, টু কম্পেয়ার টু গ্রুপস অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল মেথড। একটু আগে যেটা বললাম যে আমাদের শেষে যে হাইপোথিসিস টেস্টিং এর যে নামগুলো আছে সেগুলো আমাদের এখানে করতে হবে। আচ্ছা, একটু ডিটেলসে বলার চেষ্টা করি এখান থেকে, এসবিএ তে আমাদের কাজে দিবে। আচ্ছা, আমরা টেস্ট হিসেবে কি কি টেস্ট আছে আমরা জানি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এর জন্য। হ্যাঁ, তো কোয়ান্টিটেটিভ এর জন্য আমরা মনে রাখবো টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট বা অ্যানোভা টেস্ট। আর কোয়ালিটেটিভ ডাটার জন্য হচ্ছে মনে রাখবো যে একটু কঠিন কঠিন নামগুলো, যেমন কাই স্কোয়ার টেস্ট বা ম্যাকনিয়ার টেস্ট, নাম উচ্চারণ যেগুলো একটু কঠিন কঠিন সেগুলো আমরা মনে রাখবো হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের টেস্ট নেম। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কি বলছে, টু কম্পেয়ার টু গ্রুপস অফ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। মনে রাখবো আমরা সবসময় যে দুইটা গ্রুপের মধ্যে যদি কখনো কম্পেয়ার করে কোনো মেথড ব্যবহার করতে বলে তাহলে তখন আমরা টি টেস্ট এবং জেড টেস্টের কথা মাথায় রাখবো। হ্যাঁ, টি টেস্ট এবং জেড টেস্ট, এবং কোনটা কখন সেটা আমরা সামনে এসবি আছে তারপর একটু আচ্ছা বলে দিই। যেমন টি টেস্ট, টি টেস্ট আমরা টি টেস্ট এবং জেড টেস্ট দুইটাই তো টু গ্রুপস এর জন্য, তো টি টেস্টটা হবে হচ্ছে লেস দেন 30 স্যাম্পল সাইজ যখন থাকবে, এবং জেড টেস্ট থাকবে হচ্ছে গ্রেটার দেন যখন হচ্ছে স্যাম্পল সাইজ 30। আর ওই কাই স্কোয়ার টেস্ট এটা হচ্ছে আমাদের কাই স্কোয়ার টেস্ট কিসের জন্য ব্যবহার করি? কোয়ালিটেটিভ ডাটার জন্য, নট কোয়ান্টিটেটিভ ডাটা। আর এফ টেস্ট বা অ্যানোভা টেস্ট এটা যখন হচ্ছে, বা যে অ্যানোভা টেস্ট যখন আমরা মোর দেন টু গ্রুপস অফ আমাদের ডাটা থাকবে তখন আমরা হচ্ছে এফ টেস্টটা ব্যবহার করব। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা আমরা যদি একটু দেখি, আচ্ছা আমি এত ভালো আঁকতে পারি না, তারপর একটু চেষ্টা করছি। আচ্ছা, যাই আঁকলাম। এই পার্টটা কি, প্রথমে আমরা একটু দেখি যেটা কি শেপড, এটা হচ্ছে অনেকটা কি আমাদের বেল শেপড। হ্যাঁ, আর আমরা দেখতে পাচ্ছি যে এটার মাঝখানের যে পোর্শনটা সেটা হচ্ছে কি কনভেক্স।
আরেকটা জিনিস যেটা এখানে মাঝখানের পোর্শনটা তো কনভেক্স, আর এই পাশে আমরা জানি যে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা কখনোই হচ্ছে আমাদের বেজ লাইনটাকে টাচ করে না, তার মানে এটা কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কনভেক্স বেল শেপড। এই দুইটা তো আমরা তাহলে আনসার পারলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে সবসময় মনে রাখবো যে আমাদের এটা মিন বা মিডিয়ান দিয়ে না, এটা হচ্ছে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ডিটারমাইন করা হয়। আর এটা সেন্ট্রাল পার্টটা হচ্ছে কনভেক্স, আর এটা হচ্ছে বললাম যে কখনো হচ্ছে বেস লাইনটাকে টাচ করে না, তার মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে বেল শেপড। হ্যাঁ, আর বাইলেটারালি এটা কি ছিল, সিমেট্রিক্যাল ছিল। এটা পড়াটা একটু সহজ হলো, এটা ইম্পর্টেন্ট আছে, আপনারা একটু পড়বেন। আচ্ছা, মিড মিডিয়ান মোড বা আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আরেকটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে মোড ইজ ওয়ান অফ দ্য মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ইট হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, মুড কোনটা বললাম, যে যখন একটা কোনো একটা সেট থাকবে সেটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক আর কি সেটা। আচ্ছা, এখন আমাদের মুড যেটা, এটা কি মোস্ট অফ দ্য ইনফরমেশনকে ইগনোর করে? হ্যাঁ, করেই তো, কারণ আমি আমার সেটের মধ্যে আমাদের প্রথম কোশ্চেনটা যেটা ছিল যে আমরা সবচেয়ে বেশি প্রচুরক ছিল 1, তো সেটা নিছি, তো বাকি 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 সংখ্যাগুলোকে কি আমরা চিন্তা করে মানে আমাদের চিন্তার মধ্যে রেখেছি না, তাহলে ইগনোর অফ দ্য মোস্ট অফ দ্য ইনফরমেশন। আর ক্যান বি লোকেটেড বাই ইন্সপেকশন, হ্যাঁ আমরা তো এটা তো কোনো কিছু ক্যালকুলেশন করে ছাড়াই শুধুমাত্র দেখেই সেটাকে আমরা লোকেট করতে পারছি। এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় না, কারণ এক্সট্রিম ভ্যালু দ্বারা কে এফেক্টেড হবে? এক্সট্রিম ভ্যালু দ্বারা আমাদের মিন যেটা গড় সেটা এফেক্টেড হবে, নট মুড, কারণ মুড তো আমি দেখে সবচেয়ে বেশি যেটা আছে সেটা। এক্সট্রিম ভ্যালু কি আমরা বুঝতে পারছি? এক্সট্রিম ভ্যালু মানে হচ্ছে যেটা সর্বোচ্চ নাম্বার আর কি, সেটা দ্বারা আমাদের মুড এফেক্টেড হচ্ছে না। ইউজড ফর অনলি কোয়ান্টিটেটিভ ডাটা, না আমরা মুড ব্যবহার করে থাকি হচ্ছে কোয়ালিটেটিভ নমিনাল ডাটার ক্ষেত্রে আমরা মুড ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর মুড তো আমরা সহজে কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া আমরা ব্যবহার করতে পারছি, সেই জন্য এটা হচ্ছে সিম্পল টু ক্যালকুলেট। আচ্ছা, কোয়ান্টিটেটিভ ডাটা ইজ প্রেজেন্টেড বাই, কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্টেড বাই কি কি দ্বারা আমরা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্ট করতে পারি? আমরা এটা হচ্ছে অনেকটা ওই যে মুখস্থর মতো করে রাখবো, আমি এভাবে মনে রাখতাম যে আমাদের যে কোয়ালিটেটিভ ডাটাগুলা সেগুলো হচ্ছে আমাদের পিক টু পাই বার ম্যাপ, পিক টু পাই বার ম্যাপ, পিক টু পাই বার ম্যাপ। এভাবে আমরা একটু শুনি যে কোয়ালিটেটিভ ডাটা, পিক টু পাই, বার ম্যাপ, এই চারটা দিয়ে আমরা হচ্ছে মেজার করে থাকি, প্রেজেন্ট করে থাকি। আর কোয়ান্টিটেটিভ ডাটা অনেকগুলা নাম আপনারা দেখবেন, যে হিস্টোগ্রাম, তারপর হচ্ছে আপনার স্টেম বা লিফ প্লট, আর অনেক হাবিজাবি নাম আছে, আমি ওই কোয়ালিটেটিভটাই মনে রাখতাম, তোর কোয়ান্টিটিভটা মনে রাখার প্রয়োজন হতো না। আর একটা জিনিস হচ্ছে যেটা হয়তো আপনাদেরকে ক্লাসেও বলেছে যে আমাদের কন্টিনিউয়াস ডাটাটা হচ্ছে হিস্টোগ্রাম দ্বারা করে থাকি, আর বার হিস্টোগ্রাম দ্বারা করে থাকি, আর বার যেটা সেটা দিয়ে আমরা হচ্ছে কি করি, ডিসক্রিট আর হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডাটাটাকে আমরা বার দিয়ে করে রাখি। এই এতটুকু ইনফরমেশন জানলেই হবে আশা করি। আচ্ছা, নেক্সটে চলে আসি আমরা হচ্ছে এসবিএ। এসবিএটা কি? পারলেই পাস না, এসবিএ যার ভালো হবে সেই চান্স পেয়ে যাবে। আচ্ছা, হুইচ অফ দা ফলোইং ইজ ডাইকোমোটাস ডাটা, একটু আগে আমি এটা আলোচনা করেছি অলরেডি। আচ্ছা, একটু এখানে আমি একটু ডাটার যেই ভ্যারাইটি গুলো আছে সেখানে একটু আবার বলে রাখি যে আমাদের ডাইকোমোটাস ডাটা বা হচ্ছে আরেকটা নাম হচ্ছে বাইনারি ডাটা। বাইনারি ডাটার ক্ষেত্রে কি থাকবে, আমরা বাইনারি ডাটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটার দুইটা রেজাল্ট পাবো আমরা, যেমন ওর সেক্স কি, মেল বা ফিমেল, দুইটা রেজাল্ট পাচ্ছি, ডিজিজ আছে কিওর্ড নট কিওর্ড, বা ডিজিজ আছে হ্যাঁ বা না, তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা দুইটা ক্যাটাগরি পাচ্ছি বা দুইটা ভ্যালু পাচ্ছি ডাইকোমোটাস ডাটার ক্ষেত্রে বা বাইনারি ডাটার ক্ষেত্রে। আর বাই ভ্যারিয়েট আমার দুইটা প্যাচ লাগতো, যেটা যে বাই ভ্যারিয়েট এবং ডাইকোমোটাস বা হচ্ছে বাইনারি ডাটার মধ্যে বাই ভ্যারিয়েট, যেটা বাই ভ্যারিয়েট, ভ্যারিয়েট মানে কি ভ্যারিয়েবল, তার মানে দুইটা ভ্যারিয়েবল যখন থাকবে বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বাই ভ্যারিয়েট ডাটা। তো বাই ভ্যারিয়েট ডাটাটা যেমন হচ্ছে আমরা বলি যে আর এইচ পজিটিভ মেল একটা বয়, আর এইচ পজিটিভ মেল বয়, তার মানে আর এইচ একটা আমার এখানে একটা ভ্যারিয়েবল, আর পজিটিভ হচ্ছে এখানে আরেকটা ভ্যারিয়েবল। তো এটাকে বলবো হচ্ছে আমরা বাইভেরিয়েট ডাটা। তো একটু কনফিউজিং লাগতে পারে এই বিষয়টা, আমার তো লেগেছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দুটা জিনিস নাম আপনারা একটু খেয়াল করে পড়বেন আর কি। হ্যাঁ,
একটু আগে তাহলে আমরা একটু যদি চিন্তা করি যে রিলিজিয়নটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে পলিকোমোটাস ডাটা ছিল। সার্ভে আমরা আপনারাই বলেন যে সার্ভে কোন ধরনের ডাটা। সার্ভে হচ্ছে আমাদের একটা প্রাইমারি ডাটা কি কি আছে, আমরা কোনো একটা সেন্সাস সার্ভে বা কোনো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে অবজারভেশনের মাধ্যমে যে ডাটা পাই সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। আর সেকেন্ডারি ডাটা কোনটা, সেই রেজাল্ট যেটা, যেমন কোনো একটা ডকুমেন্ট বা হচ্ছে কোনো একটা নিউজ পেপারের মাধ্যমে যেটা পাই সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। নাম্বার অফ স্টুডেন্টস আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডিসক্রিট ডাটা। ব্লাড গ্রুপটা কি, ব্লাড গ্রুপটা হচ্ছে ব্লাড গ্রুপটা আমাদের এটা কি আমরা হচ্ছে র্যাঙ্ক করতে পারছি না, ব্লাড গ্রুপ র্যাঙ্ক করা যাচ্ছে না, আনর্যাঙ্ক, তার মানে এটা হচ্ছে একটা নমিনাল ডাটা। আর ম্যারিটাল স্ট্যাটাস, ইয়েস ম্যারিটাল স্ট্যাটাস কি, ম্যারিড বা নন ম্যারিড, দুইটা আনসার পাচ্ছি আমরা, সেজন্য সেটা হচ্ছে একটা ডাইকোমোটাস ডাটা। ডাটা ভেরিয়েবল বারবার বলছি, একটু ভালোভাবে পড়বেন। আচ্ছা, এখানে কি বলছে যে two groups of people with their blood cholesterol level sample size 2000, what test you do to compare whether they are significantly different of not? একটু আগে আমরা এটা আলোচনা করেছি যে যখনই দুই গ্রুপ অফ থাকবে তখনই আমরা জেড টেস্ট বা হচ্ছে আমাদের টি টেস্টের কথা চিন্তা করব, আর যখনই সেটা স্যাম্পল সাইজ 30 এর চেয়ে বেশি হবে তখনই সেটা হবে হচ্ছে জেড টেস্ট। আবারও আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ান, প্রশ্ন সহজ হয়ে গেল বুঝি না? আচ্ছা, এখানে মিডিয়ান বলতে আমরা কি বুঝি? মিডিয়ান বলতে আমরা বুঝি, একটু আগেও আমরা বলেছি যে যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে তো আমরা যে মাঝখানেটা নিব, দুই পাশে জোড় সংখ্যক বাদ দিয়ে মাঝখানে যেটা সেটাকে নিব। কিন্তু যখনই হচ্ছে সেটা জোড় সংখ্যক হবে তাহলে মাঝখানের যে দুইটা, সেই দুইটার যোগ করে সেটার গড়টাই হবে হচ্ছে আমাদের মিডিয়ান। যেমন এখানেও কয়টা, 3 4 5 6 7 8, তাহলে এই দুইটা হচ্ছে না 6 এবং 8 এর মধ্যে, ইফ আই এম নট রং। 6 এবং 8, 6 6 12, 14, 14 ভাগ 2, আচ্ছা পারছি আমি, 14 ভাগ 2 7, তো এটাই মিডিয়ান। আচ্ছা, chewing betel nut causes oral cancer. Which of the following research study design is ideal to prove this statement? Case control study, cohort study, cross sectional study, এই তিনটা ভালোভাবে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং সিনারিও গুলো। chewing betel nut, তার মানে বেটেল নাট একটা হচ্ছে একটা কজ, সেই কজ থেকে হচ্ছে আমাদের আউটকাম হচ্ছে ওরাল ক্যান্সার। তাহলে আমরা কি এটা কি প্রসপেক্টিভ হচ্ছে নাকি রেট্রোস্পেক্টিভ হচ্ছে? প্রসপেক্টিভ হচ্ছে, আমরা আমাদের এক্সপোজার থেকে আউটকাম পাচ্ছি। তাহলে এটা হবে হচ্ছে কোহোর্ট স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি আমরা আলোচনা করেছি, সামনে মনে প্রশ্ন আসবে, দেখি ওইখানে আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম যে কোহোর্ট স্টাডি এক্সপ্লানেশনে আছে, আপনারা দেখবেন যে কোহোর্ট স্টাডিতে আমরা এখানে ডিসকাস করি হচ্ছে কোনো একটা এক্সপোজড গ্রুপ এবং আনএক্সপোজড গ্রুপের মধ্যে। হ্যাঁ, আমরা একটা এক্সপোজড গ্রুপ নিলাম আর একটা আনএক্সপোজড গ্রুপ নিলাম, এবার তাদের মধ্যে আমরা দেখবো যে তাদের আউটকামটা কেমন। এটা হচ্ছে কোহোর্ট স্টাডি, যেটা হচ্ছে প্রসপেক্টিভ। আচ্ছা, এটা একটা মুখস্থ প্রশ্ন, ঠাস ঠাস মুখস্থ করে ফেলবেন যে ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন মিন প্লাস মাইনাস 2SD রিপ্রেজেন্ট, এভাবে একদম ডিরেক্ট 1SD কি, 2SD কি এবং 3SD কি। হ্যাঁ, এভাবে মনে রাখবেন 68 95 99। তাহলে 2SD প্লাস মাইনাস 2SD টা কি, প্লাস মাইনাস 2SD টা হচ্ছে 99। You are assigned to do a study on health hazard of obesity in school student. Which type of study design it is? আচ্ছা, অনেক সময় দেখা যায় কি আমরা যে প্রশ্ন পড়ে বুঝতে পারছি না যে কোনটা আনসার হবে। তো আমাদের ভাইয়ারা একজন ভাইয়া ছিলেন, উনি বলতেন যে আপনারা এক্সক্লুশন ক্রাইটেরিয়াটা ট্রাই করার চেষ্টা করবেন। এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি, আমি প্রশ্ন না বুঝলেও যাতে এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদের এসবিআই এর সঠিক আনসারটা আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, যদি আমরা ক্লাসিফিকেশন পারি স্টাডির, তাহলে কি আমরা এই কোশ্চেন আনসারটা পারবো না? যে অবজারভেশনাল জায়গায়, যেমন এক্সপেরিমেন্টাল, আমি একটু এক্সপ্লেনেশনে পড়ে যাচ্ছে, আমি শুধু দেখি যে আমি যদি প্রশ্ন বুঝতে না পারি শুধুমাত্র অপশন দেখি কি আমার একটা এসবিআই চিন্তা করা পসিবল কিনা। যেমন অবজারভেশনাল স্টাডি, ঠিক আছে, এটা তো একটা গ্রুপের মধ্যে ছিল, আরেকটা কি ছিল, এক্সপেরিমেন্টাল স্টাডি। তো এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে কি এই যে র্যান্ডমাইজড, আচ্ছা এটা কি ভুল দিলাম যে র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল, আচ্ছা আপনারা একটু দেখবেন তো, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল হওয়ার কথা। আচ্ছা, আরসিটি, তারপর হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল ট্রায়াল, তারপর কমিউনিটি ট্রায়াল, এগুলো কি সব এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে পড়েছে না? তাহলে আমরা কি এক্সক্লুশন মেথডের মাধ্যমে এসবিআইটা সলভ করতে পারি? পারি। তাহলে আমরা চিন্তা না করেও এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা এসবিআইটা সলভ করতে পারি। এটার আনসার হবে অবজারভেশনাল স্টাডি। কেন এটা অবজারভেশনাল স্টাডি হলো, যে আমরা একটা স্কুলের মধ্যে গেলাম, সেই স্কুলের মধ্যে ওবেসিটি আছে কিনা সেটা দেখে, সরি
হেলথ হ্যাজার্ড অফ ওবেসিটি চিন্তা করতেছে, আমি কি ওইখানে গিয়ে তার এক্সারসাইজ করছে কিনা বা কোনো কিছুকে আমি ইন্টারভেনশন করছি, শুধুমাত্র আমি দেখছি, অবজার্ভ করছি উইদাউট ইন্টারভেনশন, এই জন্য এটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। মানে ওবেসিটি হয়েছে, ঠিক আছে, ইউ আর অ্যাসাইন্ড টু ডু এ স্টাডি অন হেলথ হ্যাজার্ড অফ ওবেসিটি। ওবেসিটির কারণে কি কি হেলথ হ্যাজার্ড হয়েছে, সেখানে আমি তো কোনো কিছু ম্যানিপুলেশন করছি না, সে কি কি খাইছে, তার এক্সারসাইজ করছে কিনা, এগুলো তো আমি কি ওখানে কোয়েশ্চেন করছি না বা আমি তাকে জিজ্ঞাসা করছি না, সুতরাং এটা হচ্ছে একটা অবজারভেশনাল স্টাডি। Which type of blinding is most commonly used in clinical trial? ব্লাইন্ডিংটা কি, কোনো ধরনের আমরা যদি কোনো একটা নিউ ড্রাগ লঞ্চ করতে চাচ্ছি, হ্যাঁ, সরকার একটা নতুন একটা ড্রাগ লঞ্চ করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে ব্লাইন্ডিং মেথডটা ব্যবহার করে। যে সিঙ্গেল ব্লাইন্ডিংটা কি, সিঙ্গেল ব্লাইন্ডিং করা হয় যখন শুধুমাত্র আমি যার উপরে ট্রায়াল করছি তাকে আমি জানাইলাম না, তাকে আমি ইগনোর করলাম। আর ডাবল ব্লাইন্ডিংটা কি, ডাবল ব্লাইন্ডিংটা হচ্ছে আমি যার উপর টেস্ট করছি প্লাস হচ্ছে অ্যাসেসরকে আমি ইগনোর করছি। আরেকটা হচ্ছে আমাদের ট্রিপল ব্লাইন্ডিং। ট্রিপল ব্লাইন্ডিং মানে আমি রিসার্চার, যে রিসার্চ করতেছে সেও জানলো না, হ্যাঁ, তাহলে কে জানবে আসলে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো ট্রিপল ব্লাইন্ডিংটা যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চার যে সেও জানতে পারছে না। তো আমরা কোন ধরনের ব্লাইন্ডিংটা সবচেয়ে বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ব্যবহার করে থাকি, এটা বইতে দেখবেন আছে যে ডাবল ব্লাইন্ডিংটা, হ্যাঁ, ডাবল ব্লাইন্ডিংটা আমরা সবচেয়ে বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা, a 62 years old lady presented to you with thyroid nodule. FNAC of the nodule performed and found positive for cancer. If patients want to know, is it really cancer? You will reply that probability of cancer for you is high because FNAC has very high. আচ্ছা, এখানে কি আনসার হবে আপনারা কি চিন্তা করছেন? আমি হলে তো বলতাম সেন্সিটিভিটি, কিন্তু না, এটা সেন্সিটিভিটি না, এখানে হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আমরা আমার এই জিনিসগুলো প্রথম প্রথম যখন পড়তাম বায়োস্ট্যাটিস্টিক্স একটু কনফিউজিং লাগতো, পরে একটু বারবার রিভাইজ করার পরে হচ্ছে একটু ক্লিয়ার হলো। সেটা হচ্ছে সেন্সিটিভিটি কি, স্পেসিফিসিটি কি একটু বলি। সেন্সিটিভিটি আমাদের শীটের দিকে আপনারা দেখবেন যে সেকেন্ড একটা লাইন আছে, আমরা এইভাবে মনে রাখবো যে সেন্সিটিভিটি হচ্ছে টেস্ট পজিটিভিটি এবং ডিজিজ পজিটিভ পার্সন বা সাবজেক্ট। আচ্ছা, এখন আমরা চিন্তা করলাম, ধরি 100 জন আমাদের ডিজিজ পজিটিভ, সরি 100 জন আমার ডিজিজ পজিটিভ মানুষ আছে, তার মধ্যে কতজনের হচ্ছে টেস্ট পজিটিভিটি, সেটা আমরা চিন্তা করবো হচ্ছে সেন্সিটিভিটির মধ্যে। আর স্পেসিফিসিটি কি, স্পেসিফিসিটি হচ্ছে আমাদের টেস্ট নেগেটিভিটি এবং হচ্ছে ডিজিজ নেগেটিভ পার্সন। তাহলে এখানে তো আমি সব পজিটিভ নিয়ে চিন্তা করছি না, যে আমার কাছে লোকটা জানতে চাচ্ছে সত্যি কি এটা ক্যান্সার, তাহলে আমরা পজিটিভিটি নিয়ে চিন্তা করছি, নেগেটিভিটির কিছু নাই। তাহলে প্রথমে আমরা স্পেসিফিসিটি বা নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুগুলোকে বাদ রাখবো, চিন্তা করবো হচ্ছে সেন্সিটিভিটি এবং পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুর মধ্যে, হ্যাঁ। তো সেন্সিটিভিটিটা বললাম যে টেস্ট পজিটিভিটি এবং ডিজিজ পজিটিভ পার্সন। আর পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে ডিজিজ পজিটিভিটি এবং টেস্ট পজিটিভ পার্সন। এই দুইটা লাইন দিয়ে আমরা এখানে আমাদের ইএসবিটা চিন্তা করতে হবে। একটু যদি আপনারা এই দুইটা লাইন একটু, এখানে আমি এক্সপ্লেনেশনেও দিয়েছি বা বইতেও পাবেন, এই দুইটা লাইন একটু আপনার বারবার পড়বেন যে এটা কি বলছে প্রশ্নটা, যে ইউ উইল রিপ্লাই দ্যাট দ্য প্রবাবিলিটি অফ ক্যান্সার ফর ইজ হাই, মানে ক্যান্সার হাই কখন, যখন এফএনএসি হ্যাজ ভেরি হাই পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, মানে এফএনএসির যখন ডিজিজ পজিটিভিটি বেশি, এফএনএসি ডিজিজ পজিটিভিটি বেশি, পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু হাই, ডিজিজ পজিটিভিটি বেশি এবং টেস্ট পজিটিভ, তখন সেটার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি বেশি। আমি বলছি যে ইউ উইল রিপ্লাই দ্যাট দ্য প্রবাবিলিটি অফ ক্যান্সার হাই, কারণ এফএনএসির ডিজিজ পজিটিভিটি বেশি এবং টেস্ট পজিটিভিটি। এটা, এই লাইনটা একটু আপনারা আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আশা করি বুঝতে পারবেন। আমার এই লাইন দুইটা দেওয়ার দরকার ছিল, আমি বললাম এই দুইটা লাইন দিয়ে একটু সেন্সিটিভিটি আর পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুর মধ্যে চিন্তা করবেন, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, osteoporosis is very common in our community, causing lots of morbidity. You are asked to find the possible risks for the development of osteoporosis that may help intervention to decrease the problem burden. Which type of study design will be the most appropriate? আচ্ছা, এখানে তো বলেই দিলাম কেস কন্ট্রোল স্টাডি হবে, কারণ অস্টিওপোরোসিস আমার ডিজিজ আউটকাম আছে, এখন বলছে যে আমার কি বের করতে, পজিটিভ পসিবল রিস্ক ফ্যাক্টর। বারবার বলছি যে কেস হচ্ছে আমাদের সাবজেক্ট উইথ আউটকাম আর কন্ট্রোল হচ্ছে সাবজেক্ট উইদাউট আউটকাম, হ্যাঁ। তো কেস কন্ট্রোল স্টাডি হবে এটা।
এটা সহজ ছিল। যদি আপনারা একটু কেস কন্ট্রোল স্টাডি আর কোহোর্ট স্টাডির পার্থক্যটা একটু বুঝে যান যে কোনটা রেট্রোস্পেক্টিভ কোনটা প্রসপেক্টিভ, যেমন কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে রেট্রোস্পেক্টিভ, কোহোর্ট স্টাডি হচ্ছে প্রসপেক্টিভ। কেস কন্ট্রোল স্টাডি কেন রেট্রোস্পেক্টিভ? কেস হচ্ছে সাবজেক্ট উইথ আউটকাম, আর কন্ট্রোল হচ্ছে সাবজেক্ট উইদাউট আউটকাম। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো, আশা করি বুঝতে পারবেন। তারপরে যদি কোনো ধরনের কোনো সলভ ক্লাস নিয়ে আপনাদের কোনো কোয়েরি থাকে আমাকে কাইন্ডলি একটু নক করবেন। হ্যাঁ, আচ্ছা, ইন হুইচ স্টাডি রিসার্চার এফেক্ট দ্য আউটকাম। আচ্ছা, স্টাডি কি কি ছিল? অবজারভেশনাল স্টাডি আর হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডি। হ্যাঁ, তো অবজারভেশনাল স্টাডি যেটা উইদাউট ইন্টারভেনশন ছিল, তাহলে অবজারভেশন স্টাডিতে কে এফেক্ট করছে? নেচার এফেক্ট করছে আউটকামকে। আর রিসার্চার ইন্টারভেনশন করছে কোন স্টাডিতে? সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডি। তো এখানে এক্সপেরিমেন্টাল স্টাডি কোনটা আছে? আর সিটিস আছে। এই যে এখানেও হচ্ছে আমাদের সেই এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আমরা যখনই একটা কোনো ক্লাসিফিকেশন পারবো তখনই আমরা এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে সেটার আনসার দিতে পারবো। ও, এত বড় প্রশ্ন! প্রশ্ন দেখেই অনেক সময় দেখা যায় যে প্রশ্ন পড়তে পড়তেই সময় চলে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি যদি সহজ করে বলি যে এখানে এত কিছু পড়ারই দরকার নেই। অনেক সময় আমাদের কি করে যে আমাদের শুধুমাত্র মানে আমরা যাতে একটু ঘাবড়ায় যাই সেজন্য আমাদের আসলে মাঝে মাঝে প্রশ্ন এত বড় করে। এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি যে এই জায়গাগুলো থেকে এই এতটুকু পড়লে আমাদের মোটামুটি এই এতটুকু অংশ পড়লে আমাদের এই প্রশ্নের উত্তর আমরা পারবো। আচ্ছা, এখানে একটু আমার বলার আছে। আচ্ছা, কি আছে এখানে দেখি। পেয়ার টি টেস্ট আছে, একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে হাইপোথিসিস টেস্টিং গুলোর মধ্যে টি টেস্ট একটা ছিল না, টি টেস্টের মধ্যে একটা আনপেয়ার টি টেস্ট আর এটা হচ্ছে পেয়ার টি টেস্ট। এখন আনপেয়ার টি টেস্ট কোনটা? আনপেয়ার টি টেস্ট হচ্ছে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকবে, টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। আচ্ছা, আগে আমরা পেয়ার টি টেস্ট এবং পেয়ার টি টেস্ট নিয়ে এক্সক্লুশন করছি, বাকিগুলো তো আপনারা পারবেনই না, যেমন এফ টেস্ট বা অ্যানোভা টেস্ট এটা এখানে হবে না, আর কাই স্কয়ার টেস্ট আলাদা বিষয়। অ্যানোভা টেস্ট আর কোরিলেশন অ্যানালাইসিস এটা হচ্ছে না। অ্যানোভাটা বা এফ টেস্ট এটা হচ্ছে যে দুইটার বেশি গ্রুপ, এভাবে আমি মনে রাখতাম আর কি। তো এখানে কনফিউজিং হবে যেটা যে পেয়ার টি টেস্ট কিনা বা হচ্ছে আনপেয়ার টি টেস্ট কিনা। হ্যাঁ, এখন যেটা বলছিলাম যে আনপেয়ার টি টেস্টটা কোনটা? আনপেয়ার টি টেস্ট হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ যেটা দুইজনের উপর ডিপেন্ডেন্ট না, টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ যখন তাদের ভ্যারিয়েবল গুলা একটার উপর ডিপেন্ডেন্ট হবে না, তখন সেটা হচ্ছে আমাদের আনপেয়ার টি টেস্ট। যেমন আমি 20 জন মানুষকে ধরো যে সল্ট খাওয়াইছি, হ্যাঁ, অনেক বেশি সল্ট খাওয়াইছি, ওই পাশে আরো 20 জন মানুষকে আমি অনেক ওই পাশে 20 জন মানুষকে আমি লিপিড জাতীয় বেশি খাবার খাওয়াইছি, ঠিক আছে? তো এখন তাদের এমআই কতটুকু, কয়জনের হচ্ছে, কতজনের এমআই হচ্ছে, তাহলে এই যে 20 জন মানুষকে সল্ট খাওয়াইলাম, ওই পাশে আমি 20 জন মানুষকে আমি একটু হাই লিপিড যুক্ত খাবার খাওয়ানোর পর দেখছি যে তার এমআই হওয়ার চান্স কতটুকু। তাহলে এটা তো একজনের উপর একজন ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, আর তাদের ভ্যারিয়েবল গুলো ডিপেন্ডেন্ট না, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো হচ্ছে আনপেয়ার টি টেস্টের কথা। আর পেয়ার টি টেস্ট, যেমন আমাদের এই প্রশ্নে যেটা চাচ্ছে সেটা হচ্ছে পেয়ার টি টেস্ট। এখানে আমরা কি করছি যে বলছে লাস্ট লাইনটা শুধু পড়লেই হবে, হুইচ অফ দ্য ফলোইং স্ট্যাটিস্টিক্স টেস্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর কম্পেয়ারিং প্রি এন্ড পোস্ট ডায়ালিসিস সেরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন। আমরা একটু প্রশ্নটা পড়লে বুঝতে পারবো যে একটা পার্সনের মধ্যেই আমরা এখানে জানতে চাচ্ছি যে প্রি এবং পোস্ট ডায়ালিসিস সেরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন কেমন। আমরা এখানে একটা সেম পেশেন্টের ক্ষেত্রে তার প্রি এবং পোস্ট ডায়ালাইসিস ক্রিয়েটিনিন যেটা কিনা এখানে একটা পার্সনের ক্ষেত্রে যেটা কিনা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা এখানে, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা পার্সনের ক্ষেত্রে টু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কম্পেয়ার করছি, সেই জন্য এটা হচ্ছে পেয়ার টি টেস্ট। মানে এখানে যে ডায়ালাইসিসের যে আমার সেরাম ক্রিয়েটিনিনটা এটা তো একটা পার্সনের উপর একটার উপরে ভ্যারিয়েবলটা ডিপেন্ডেন্ট। এক্সপ্লানেশনটা একটু ভালোভাবে পড়লেই আশা করি আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে প্রশ্নটা কি যে এ রিসার্চ অন ফলোইং টপিক ডেঙ্গু ম্যানেজমেন্ট সিনারিও ইন ডিফারেন্ট টার্সিয়ারি হসপিটাল অফ ঢাকা সিটি ডিউরিং 2024 to 2025 সাকসেস এন্ড ফেইলিউর, হুইচ স্টাডিজ ডিজাইন উড বি। আচ্ছা, এখানে আমাদের একটু বুঝতে হবে সিনারিও গুলা। হ্যাঁ, কেস কন্ট্রোল নিয়ে একটু আলোচনা করলাম, কোহোর্ট নিয়ে আলোচনা করলাম, এবার বোঝাই যাচ্ছে যে এই প্রশ্নের আনসার হবে ক্রস সেকশনাল স্টাডি। হ্যাঁ, কেন ক্রস সেকশনাল স্টাডি এটার আনসার? কারণ আমরা জানি যে ক্রস সেকশনাল স্টাডিটা কি। ক্রস সেকশনাল স্টাডিটা হচ্ছে কোনো একটা ক্রস সেকশনস অফ পিপল, মানে একটা কোনো একটা গ্রুপ অফ পিপলের মধ্যে আমি সিঙ্গেল টাইম, আমি আগে একটু বলি যে কোন একটা গ্রুপ অফ পিপলের উপরে সিঙ্গেল টাইম এবং একটা সিঙ্গেল পয়েন্ট যে স্টাডিটা করা হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। তাহলে কি বললাম যে
সিঙ্গেল পয়েন্টে গ্রুপ অফ পিপলে সিঙ্গেল টাইম যে স্টাডি করা হয়, তাহলে ডেঙ্গু ম্যানেজমেন্ট সিনারিও ঢাকা সিটি কি একটা ক্রস সেকশন অফ পিপলের মধ্যে বলছে, ডিউরিং কি একটা সময় নির্দিষ্ট করে দিচ্ছে, এবং ডেঙ্গু ম্যানেজমেন্ট সিনারিও আমরা কি ডেঙ্গু ম্যানেজমেন্ট একই পেশেন্টের ক্ষেত্রে বারবার করেছি না, একবার। তাহলে সিঙ্গেল পয়েন্ট অফ টাইম ক্রস সেকশন অফ পিপল ঢাকা সিটিতে যে স্টাডিটা হচ্ছে একটা টারশিয়ারি হসপিটাল, এবং সিঙ্গেল টাইম করছে। আমি কি আরেকবার যাচ্ছি সেই ডেঙ্গু সিনারিওটা কেমন সেটা আমি মেজার করার জন্য কি আরেকবার যাচ্ছি না, সাকসেস এবং ফেল রেট একবারই। সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো। এখানে আমরা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে যে সিঙ্গেল টাইম ডাটা কালেকশন, এই পয়েন্টটা আমরা চিন্তা করব। আরেকটা পয়েন্ট চিন্তা করব যে হচ্ছে ডেফিনেট পয়েন্ট অফ টাইম ওভার এ ক্রস সেকশন অফ পপুলেশন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেলাম যে উইদাউট এনি ফলো আপ। আচ্ছা, আমরা কি জানি যে লঙ্গিটিউডিনাল স্টাডি কোনটা? লঙ্গিটিউডিনাল স্টাডিতে কিন্তু ফলো আপ থাকবে, ঠিক আছে। এরই পার্থক্য যে আমাদের ক্রস সেকশনাল স্টাডিতে কোনো ধরনের ফলো আপ থাকছে না, আর লঙ্গিটিউডিনাল স্টাডিতে হচ্ছে ফলো আপ থাকবে। সরি উল্টা বললাম, লঙ্গিটিউডিনাল স্টাডিতে ফলো আপ থাকবে এবং ক্রস সেকশনাল স্টাডিতে কোনো ধরনের ফলো আপ থাকবে না। আচ্ছা, কোন প্রশ্ন কি মিস গেল? না। আচ্ছা, 28 নাম্বার, এটা হচ্ছে এ নিউ টেস্ট ইজ লঞ্চড ফর পালমোনারি এম্বোলিজম, দ্য টেস্ট ইজ ডান অন 100 পেশেন্টস, দ্য টেস্ট ইজ পজিটিভ ইন 30 পেশেন্ট উইদিন 40 কনফার্মড কেসেস অফ পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এটা একটু ম্যাথের মতো। আমি আমরা প্রথমবার পড়ার সময় এই জিনিসগুলো টপিকগুলো একটু অ্যাভয়েড করি, এই জন্য প্রশ্নটা দিলাম যাতে কোনো টপিক আপনারা অ্যাভয়েড না করেন। হ্যাঁ, তো এখানে আমরা একটু দেখি যেখানে হচ্ছে 75% কিভাবে হলো। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে আমাদের কি জানতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য সেন্সিটিভিটি অফ এ নিউ টেস্ট। হ্যাঁ, সেন্সিটিভিটি বলতে আমরা কি বুঝি? সেন্সিটিভিটি মানে হচ্ছে টু পজিটিভ, আচ্ছা সূত্রটা কি ছিল? আচ্ছা আচ্ছা, ট্রু পজিটিভ যোগ ফলস নেগেটিভ ইনটু 100, ইফ আই এম নট রং। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাকে যেটা বোঝার চেষ্টা করতে হবে যে ট্রু পজিটিভ আমাকে এখানে কি বলছে। হ্যাঁ, আমাকে এখানে বলছে যে 40 জন 100 জন পেশেন্টের টেস্ট করা হয়েছে, তার মধ্যে 40 জন কনফার্ম ছিল আমার সেই ডিজিজটা পজিটিভ, ঠিক আছে। 40 জনের মধ্যে 40 জন পেশেন্ট আমার ডিজিজ পজিটিভ, তার মধ্যে টেস্ট পজিটিভ পাইছে আমরা কয়জনের? 30 জনের। আমি চিন্তা করি একটু যে 40 জন পেশেন্ট ডিজিজ পজিটিভ, সেই 40 জন পেশেন্টের মধ্যে আমি 30 জনের পাইলাম হচ্ছে টেস্ট পজিটিভ। তাহলে আমাদের এখানে ট্রু পজিটিভ কতজন? আমাদের এখানে ট্রু পজিটিভ হচ্ছে এই 30 জন। হ্যাঁ, আমাদের এখানে ট্রু পজিটিভ হচ্ছে এই 30 জন। তাহলে এখানে 30 ভাই 30 যোগ ফলস নেগেটিভ কতজন দেখি বলেন তো আপনারা? ফলস নেগেটিভ এখানে কতজন? ফলস নেগেটিভ হচ্ছে 10 জন, করলে হবে হচ্ছে 75%। আচ্ছা, এটাই এখানে একটু বোঝার ছিল যে ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভের বিষয়টা। হ্যাঁ, এখানে আমরা ট্রু পজিটিভ বলতে তাহলে কি বুঝলাম যে 40 জন আমার কনফার্মড কেসের মধ্যে 30 জন পেশেন্টের আমরা টেস্ট পজিটিভ পাইছি, তার মানে ট্রু পজিটিভ হচ্ছে 30 জন। 30 জন আর হচ্ছে আপনার কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, না ট্রু পজিটিভ হচ্ছে আমার এখানে 30 জন, আর ফলস নেগেটিভ মানে আমরা 10 জনের পাই নাই, তাহলে সেটা 40 জন কনফার্ম কেসের মধ্যে আমরা 30 জনের পজিটিভ পাইছি আর 10 জনের আমরা পজিটিভ পাই নাই, তাহলে সেই 10 জন কি হবে? সেই 10 জন হবে হচ্ছে আমাদের ফলস নেগেটিভ। এই তো ঠাস ঠাস আমরা ক্যালকুলেশন করে উত্তর বের করে ফেলবো। আচ্ছা, ইন এ স্টাডি অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন where patients are reluctant to approach doctors, some initial individual, আচ্ছা এটা একটু আগে আমি আলোচনা করেছিলাম, এটার আনসার হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা আমরা কি বলেছি যে প্রথমে আমরা একটা গ্রুপ অফ পেশেন্টকে আইডেন্টিফাই করব বা গ্রুপ অফ মানুষকে আমরা এলিজিবল পারসনকে আমরা আইডেন্টিফাই করব, তারপর তার হেল্প নিব আমরা আদার্স মানুষগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এটা ইউজুয়ালি কি হয় যে আমরা শুরুর দিকে বলেছিলাম এমসিকিউ সময় যে কোনো একটা রেয়ার ডিজিজ বা কোনো একটা, যে আমি এখানে যেমন এই কোশ্চেনটাতে রাখার চেষ্টা করেছি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন গুলো যেগুলো আমাদের সিফিলিস গনোরিয়া এই ধরনের পেশেন্ট গুলো কি আমাদের রোগী ডাক্তারদের কাছে আসতে চায় না সহজে, বা আমরা কোনো একটা স্টাডি করতে চাচ্ছি, কেউ তো সহজে আমাকে বলবে না যে আমার এই ধরনের রোগ আছে, তাই না? তাহলে এখন আপনি একজনকে জানতে পারলেন যে এই মানুষটার আপনার এই ধরনের ডিজিজ গুলো আছে, তাহলে তাকে প্রথমে আপনি সিলেক্ট করলেন, তারপর তার কাছ থেকে তাকে আপনি এখন দায়িত্ব দেন যে ভাই আপনার মতো আর কে কে আছে আপনি তাদেরকে নিয়ে আসেন। তখন কিন্তু তার থ্রুতে সে যখন আর কারোর কাছে যাবে আলোচনা করতে, তখন তার কাছে কিন্তু মানুষ আসবে আসলে। হ্যাঁ, তো তাকে দায়িত্ব দিলাম, সে বাকি জনকে ধরে নিয়ে আসলো। তো এই ধরনের স্টাডি গুলো আমরা মেইনলি হচ্ছে যে ধরনের একটু একটু প্রাইভেট যে ধরনের ডিজিজ গুলা বা একটু এখানে একটু স্ট্রিক্ট বা হচ্ছে একটু রেয়ার ডিজিজ গুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের স্নোবল স্যাম্পলিংটা
করে থাকি। আর সিস্টেমিকটা বললাম না, সিস্টেমিকটা বলি, সিস্টেমিকটা হচ্ছে আমরা এখানে হচ্ছে লার্জ স্ক্যাটার্ড গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে করে থাকি, ঠিক আছে। আর স্ট্র্যাটিফাইড তো বললাম যে স্ট্র্যাটা থেকে স্ট্র্যাটিফাইড মানে কিছু গ্রুপস অফ পিপলের ভিতর করে থাকি। আচ্ছা, আমাদের সবার শেষ প্রশ্ন, following test of significance will be used when more than two groups are to be compared। এটা নিয়ে আলোচনা করেছি যে more than two groups of people যখন থাকবে তখন আমরা ANOVA টেস্ট করব, আর যখন টু গ্রুপ থাকবে তখন টি টেস্ট এবং জেড টেস্ট। আচ্ছা, এই তো ছিল আমার আজকে বায়োস্ট্যাটিক্স এর টোটাল আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমি আরেকটু যদি বলতে হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে আমি মানে আসলে আমার পার্সোনাল আমি অফলাইনে ক্লাস করেছিলাম, আমি উপরওয়ালার আশীর্বাদে আসলে প্রথমবারই আমার পার্ট 1 হয়। তো আমি যখন জুলাইতে ভর্তি হই, আমি জুলাই 24-এ ভর্তি হয়েছিলাম। জুলাই 24 সেশনটা শুরু হয় তো মেইনলি মে জুন থেকে। তো মোটামুটি 7 মাসের মতো প্রিপারেশন নেওয়ার একটা সময় পেয়েছিলাম। আমি আমার শেষের একটু 2টা মিনিট আপনাদের কাছ থেকে নিচ্ছি আমার পার্সোনাল কিছু একটু কথা শেয়ার করার জন্য। যে আমি যেটা প্রথম থেকে আমার একটু টার্গেট ছিল যে প্রথমবারই কি এফসিপিএস পার্ট 1 পাস করা যায়, সেই টার্গেটে একটু পড়াশোনা শুরু করেছিলাম। মোটামুটি ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা চেম্বার সবকিছু থেকে একটু দূরে থেকে মোটামুটি 7 মাসের একটা প্রিপারেশন নিই। এবং শুরু থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমরা যখন একটা লং ক্লাস করি 3-4 ঘন্টার, তো আমাদের মাথার মধ্যে পুরোটা জিনিস আসলে এরকম ভাবে সেট হয় না। কিন্তু তখন সলভ ক্লাস গুলো আমি সবসময় বলতাম সবাইকে যে আমি জানি না আজকে কতটুকু আমি আসলে কভার করতে পেরেছি, কিন্তু সলভ ক্লাস গুলো আমার কাছে সবসময় মনে হতো যে একটা টপিকের কোন জায়গাগুলো আমাকে একটু বেশি ফোকাস করতে হবে সেগুলো আমাকে খুব ভালোভাবে মানে এখানে বোঝা যায়। যেমন আমি যদি চিন্তা করি যে বায়োস্ট্যাটিক্স এর মধ্যে ডাটা, তারপর হচ্ছে আপনার ভ্যারিয়েবল, তারপর হচ্ছে আপনার স্যাম্পল, ঠিক আছে, তারপর স্টাডি ডিজাইন, এই জায়গাগুলো থেকে আমি বারবার বলছি একটু যে এই টপিক গুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আপনারা যদি একটু প্রিভিয়াস প্রশ্ন ঘাটাঘাটি করবেন, দেখবেন যে ওই টেস্টের চাইতেও বা হচ্ছে যে সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি একটু প্রশ্ন রাখলাম এগুলোর চাইতেও এই যে এই জায়গাগুলো মানে বলে না যে ফরজ, যে এই টপিক গুলো একটু ভালোভাবে আসলে পড়তেই হবে। হ্যাঁ, ডাটা, ভ্যারিয়েবল, স্যাম্পল, স্টাডি ডিজাইন, মেইনলি হচ্ছে ডাটার যে ক্লাসিফিকেশন গুলা, ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশন গুলা, স্যাম্পলিং এর মধ্যে একটু সবগুলো একটু ভাগ ভাগ করে পড়ার চেষ্টা করবেন। আমার নিজের বায়োস্ট্যাটিক্স প্রথম ক্লাসের মধ্যে যেহেতু এটা আমরা আন্ডারগ্রেডে পড়তাম না, তো প্রথম দিকে আমার হচ্ছে খুব মানে একটু ভয় লাগতো। প্রথমবার তো যখন এরকম আমি ডেল এক্সাম দিতে আসি খুবই কম পারি নাই, কিন্তু পরে যখন বারবার রিভাইজ করলাম শেষের দিকে গিয়ে তখন একটু আয়ত্তে আসার চেষ্টা করেছি। আরেকটা যেটা কাজ করেছিলাম সেটা হচ্ছে আমি একটু হ্যান্ড অন করে ফেলেছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে পুরো শিটটা বারবার উল্টানোর চাইতে আমি যদি একটু আমার খাতার মধ্যে একটু ছোট করে লিখে ফেলি, যে যেমন ছোট করে কেমন, যেমন কেস কন্ট্রোল স্টাডিটা যেটা আপনাদেরকে বারবার বলছি, যেটা একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি, কেস হচ্ছে উইথ তো ছোট ছোট করে এরকম পয়েন্ট, যে অ্যাডভান্টেজ আর এই দুইটা পয়েন্ট আমার মনে রাখার জন্য মানে এইরকম করে একটু নিজেরা একটু হ্যান্ড নোট করে ফেলবেন খাতার মধ্যে, যে তাহলে করে কি হয় যে শেষে যখন দেখবেন আপনারা যে শেষের 1 মাস 1.5 মাস কি হয় যে এতগুলা সাবজেক্ট এতগুলা জিনিস মানে যখন রিভাইজ করতে হয় তখন আসলেই মনে হয় যে শর্ট আমার কাছে শর্ট কিছু থাকতো, আমি একটু শর্ট জিনিসগুলো বারবার দেখতাম, বারবার আমার যাতে একটু তাড়াতাড়ি রিভাইজ হয়ে যেত। তো ওই কাজটা হয় আসলে। আর আপনারা একটু হাইলাইট দিয়ে সবসময় হচ্ছে শীট দাগিয়ে পড়ার চেষ্টা করবেন। আমি পার্সোনালি দেখেছি যে যখনই আপনার হাইলাইটের দিক একটু দাগাবেন, রিভাইজ খুব কুইক একটা রিভাইজ হয়। তো ওইটাই, যেমন আমি ডাটাগুলোকে একটু আলাদা করে চেষ্টা করেছিলাম, যেমন আমার প্যাচ লাগতো যে বাইভেরিয়েট ডাটা বা ইউনিভেরিয়েট ডাটা বা এই ধরনের ডাটাগুলো একটু আলাদা করে নোট করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে আপনার ভ্যারিয়েবলের মধ্যেও ওই যে আমাদের একটু আগে আলোচনা করলাম পলিকোমোটাস বা এগুলো মানে একটু আলাদা চেষ্টা করেছি একটু নোট করার। স্যাম্পলিং এর ক্ষেত্রে যে যেমন ওই যে স্নোবল স্যাম্পলিং বলতে কি একটু ছোট করে লিখে নিলাম না, স্নোফল জিনিসটা কি বা স্ট্র্যাটিফাইডটা কি বা সিস্টেমিকটা কি, যে সিস্টেমিক একটা সাবগ্রুপ করে একটা ডেফিনিট একটা ইন্টারভেলের মধ্যে দিয়ে আমাদের সিস্টেমটা হচ্ছে সেটা আমি একটু ছোট করে নোট করে রাখতাম। প্লাস হচ্ছে আপনার এই যে কেস কন্ট্রোল, কোহোর্ট, এগুলো তো আমি ছোট ছোট করে নোট করতাম যে অ্যাডভান্টেজ গুলো সবগুলোর একসাথে। তারপরে কেস কন্ট্রোলটা বলতে কি বুঝি। তো আশা করি এরকম ভাবে আমার মতো একটু বায়োস্ট্যাটিস্টিকটা একটু নোট করে মানে পড়ার চেষ্টা করবেন। এতটাও মানে খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করি। আচ্ছা, এই তো সবার জন্য শুভকামনা রইলো, আর সবাই ভালোভাবে পড়বেন। বিশেষ করে শেষের 2টা মাস তো একদম টোটালি সবকিছু থেকে ক্লোজ হয়ে মানে টোটালি একদম নিজেকে আইসোলেটেড করে পড়ার চেষ্টা করবেন। আশা করি সবার পক্ষেই সম্ভব পাশ করা, যদি একটু সিরিয়াসলি এই 6টা থেকে 7টা মাস একটু নিজেকে একটু ধরে রাখা যায় সবকিছু থেকে আইসোলেটেড করে। বাকিটা তো হচ্ছে পড়ার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শেষ করছি আজকের ক্লাস।